15 জানুয়ারি তার ফ্লাইট। তার হাতে মাত্র একদিন বাকি আছে। শুধু নিজের মনকে শান্ত করার জন্য সে শেষ একটা চেষ্টা করতে চাইল। আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য তার সঙ্গে কথা বলে নেব, না হলে আমার নিশ্চিত ধারণা এখন তুমিও তার সত্যি সত্যি চাও না যে সে থেমে যাক। যদি সত্যি চাইতে তুমি কার্যকর করার কোনো পথ নিতে, তাদের কাগজপত্রে জটিলতা তৈরি করতে, তাদের বাবা মাকে কোনোভাবে অ্যাপ্রোচ করতে, কিন্তু তুমি যা যা করছো সেটা তাকে আটকানোর জন্য নয়, বরং এজন্য যে তুমি 2 দিন পর পর তার সঙ্গে দেখা করার, তাকে দেখার সুযোগ তৈরি করতে পারো। তোমার মন বলে তুমি এই সম্পর্কটা টিকিয়ে রাখো, আর এটাও তোমার মন চায় যে সে অবশ্যই তুরস্কে আসুক, যাতে তুমি তাকে ভালো করে চিনতে পারো। কিন্তু তোমার মস্তিষ্কে আমার বিরুদ্ধে যে জেদ আর ক্ষোভ জমিয়েছে, সেটাই তোমাকে এই সম্পর্ক ভাঙার জন্য উস্কে দিচ্ছে। তুমি নিজেই কনফিউজড যে হ্যাঁ তুমি আসলে কি চাও। কখনো কখনো মানুষকে নিজের কাছে সত্য কথা স্বীকার করতে হয়, এতে অনেক বিভ্রান্তি শেষ হয়ে যায়। কিন্তু সে হাম্মাদের সব কথা উপেক্ষা করলো। এখনও সে সেই কথাতেই অটল যে সে তার বউকে তুরস্কে নিজের এত কাছে দেখতে চায় না, কারণ এখন তাকে ফেরার আদেশ দেওয়া হয়ে গেছে আর কাল দুপুরেই তার ফ্লাইট। তাই শেষ চেষ্টা তাকে আজই করতে হবে। আজ হাম্মাদের মা আর বোন নুরুল আইন এর সঙ্গে শপিংয়ে যাওয়ার কথা ছিল। তারা তার বিয়ের শপিং করছিল। অন্যদিকে জিহান নিজের অ্যাপার্টমেন্টে বসে ব্যাগ গোছাচ্ছে। সাথে সাথে সে নিজের ট্রেকারটাও নিয়মিত চেক করছে। সকালবেলা হায়া ডিপ্লোম্যাটিক এনক্লেভে ছিল, তারপর বোধহয় পিনটি চলে গেছে। ওখান থেকে কিছু নিতে হয়েছে সম্ভবত, কারণ এরপর আবার হায়া ডিপ্লোম্যাটিকে ফিরে এসেছে। তখন দুপুর পুরোপুরি হয়নি। যখন ট্রেকার অনুযায়ী জিহান দেখল হায়া F7-এর দিকে যাচ্ছে। গতকাল রাতেও সে জিন্নাহ সুপারে ছিল, তাই আজও বোধ হয় সেদিকেই যাচ্ছে। মেয়েটার শপিংয়ের খুব শখ। যাই হোক, জিহান হাম্মাদকে ফোন করে জানাতে পারল ওরা F10-এ যাচ্ছে। কিন্তু যেহেতু সে হায়ের সঙ্গে কথা বলতে রাজি হয়েছে, তাই ওরা জিন্নাহ সুপারে চলে এলো। হাম্মা চাইল সব কিছু যেন আকস্মিক সাক্ষাতের মতো দেখায়, কারণ ঠিক করা ছিল হাম্মাদ নিজেকে ওখানে হায়ের সামনে মেজর আহমেদ বলেই উপস্থাপন করবে। ব্যাপারটা কাকতালীয় সাক্ষাৎ অথবা আকস্মিক সাক্ষাৎ না হলে এতদিন যে ব্যক্তি নিজের কুৎসিত চেহারার কারণে সামনে আসতে চাইতো না, সে হঠাৎ করে মুখোমুখি দেখা করতে স্বেচ্ছায় রাজি হয়ে গেলে ব্যাপারটা অদ্ভুত লাগতো। নিজের চাকরিতে তারা প্রায় এমন আকস্মিক সুযোগ সৃষ্টি করে। তাদের কাছে ওরা বোকা যারা সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকে, সুযোগ না খুঁজে বরং সৃষ্টি করে নিতে হয়। এমনই এক অত্যন্ত নির্দোষ হঠাৎ ঘটে যাওয়া সাক্ষাতে হাম্মাদ ও হায়া একই দোকানে মুখোমুখি হয়ে গেল। হায়া নিশ্চয়ই তার আতপোড়া মুখ দেখে চমকে উঠেছে। ঠিক সেই মুহূর্তে আইনি তাকে আহমেদ ভাই বলে ডাকলো। আগেই আইনিকে বলে দেওয়া হয়েছিল আজ মার্কেটে সে তাকে আহমেদ ভাই বলে ডাকবে, কারণ সে চাইল যে কেউ যেন ধারণা করে লোকটার নাম হাম্মাদ নয়, আহমেদ। আইনি ভাইয়ের এসব সন্দেহজনক কাণ্ড কারখানায় সাথে অভ্যস্ত ছিল, তাই সে কাজ থেকে রাজি হয়ে গিয়েছিল। যাই হোক, ভাইকে সাহায্য করতে তার সবসময় ভালো লাগে। আমি ফ্যামিলির সঙ্গে মার্কেটে আছি, কিন্তু জানি না তারা কোন শপে যাবে। হাম্মাদ ওখান থেকেই জিহানকে ফোন করে বলছিল। জিহান ব্যাগ গোছাচ্ছিল। ওই যে সাইদ বুক ব্যাংক আছে না, সেই প্লাজার ভেতরে একটা ফাঁকা চত্বরের মতো জায়গা আছে। হ্যাঁ, কিন্তু আজকে সেখানে একটা বইমেলা বসেছে, তাই খালি নেই। ওই জায়গায় আশপাশে কাপড় বা জুতোর কোনো দোকান আছে কি না সেখানে সেল শুরু হয়েছে। জিহান ভেবে ভেবে বলছিল এই কয়েকদিনে সে একটা ব্যাপার বুঝে ফেলেছে, মেয়েটা কাপড় আর জুতো নিয়ে ভীষণ শৌখিন। হ্যাঁ, সামনে একটা জায়গায় সেল চলছে, তুমি ওখানে যাও,
হ্যাঁ অবশ্যই সেখানে আসবে। জিহান সন্তপর্ণে বলছিল। কাপড় গোছাতে গোছাতেই সে আবার একই ব্যাপারে ভাবতে শুরু করলো। সত্যি কি সে চায় মেয়েটা না যাক, নাকি শুধু তার প্রতিটি মুহূর্তের খোঁজ রাখার অজুহাত খুঁজে বেড়াচ্ছে? জিহান, তুমি কনফিউজড। সে নিজেকেই ধমকালো। পুরো 1 ঘন্টাও কাটেনি, আবার হাম্মাদের ফোন এলো। জিহান ল্যাপটপ খুলে সামনে রেখে কিছু টাইপ করছিল। ফোনে হাম্মাদের নাম দেখে হঠাৎ তার বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। অবশ্যই হাম্মাদ হায়ের সঙ্গে কথা বলে ফেলেছে, আর এখন নিশ্চয়ই হায় তুরস্কে যাবে না। এই ভেবে তার মনটা খুব খারাপ হয়ে গেল। সে কল রিসিভ করলো। আজ তুমি আমার ভালোই বেজ্জতি করেছ। হাম্মাদ শুরু থেকেই ফুঁসতে লাগলো। জিহান সোজা হয়ে বসে। হাম্মাদ প্রচণ্ড রেগে গিয়ে একের পর এক কথা বলে জিহানকে ভৎসনা করে যাচ্ছে। ভাই আমার, হয়েছেটা কি? জিহান অবাক হয়ে জিজ্ঞেস করছিল। ভাবি আমাকে চিনে ফেলেছেন। পুরো দোকান জুড়ে সবার সামনে প্রকাশ্যে বললেন আমি নাকি পিঙ্কি সেজে রাস্তায় ভিক্ষা করছিলাম। লানত আমার ওপর, আর লানত সেই দিনের ওপর যেদিন আমি তোমার সাহায্য করার কথা ভেবেছিলাম। সে সে কীভাবে চিনল? জিহান বিস্ময়ে জিজ্ঞেস করছিল। যখন তার মুখে স্ল্যাশ ছিটকে পড়েছিল তখন যেমন সে আচমকা ধাক্কা খেয়েছিল, এখনও ঠিক তেমনই লাগলো। আমার হাতে যে দাগ আছে আর আঙুল বলতে সেদিন যে ভাবে আঘাত করেছিল, সেই দাগ দেখেই চিনে ফেলেছেন। আর আমার ফ্যামিলির সামনে ভালো মতোই আমার মান সম্মান নষ্ট করেছে। তাহলে তুমি ওর সঙ্গে কথা বলোনি? ওই তুমুল ঝামেলার পর আমি আর কি বলতাম তার সঙ্গে? আমি খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরোনোর চেষ্টা করেছিলাম। ঠিক তখনই দোকানদার এসে গেল। সেদিন সোনিয়া আর আমি এখান থেকে শপিং করেছিলাম। লোকটা আমাকে চিনত। ভাগ্য ভালো, সে আমার নামটা উচ্চারণ করেনি। কিন্তু হামাদ রাগে কথা বলতে বলতে হঠাৎ থামলো। তুমি চাইতে যে মেজর আহমেদের ভালো ইমপ্রেশন পড়ুক? এখন আর সেটা হবে না, কারণ আমি আইনিকে বলেছিলাম সে আমাকে হাম্মাদ বলে ডাকবে। আর তোমার মিসেস এর সঙ্গে ঝগড়া করেও সে আমার কথা ভোলেনি। এর চেয়ে ভালো ছিল আমি তোমাকে কাজটা নাই দিতাম। জিহান, 1 মিনিট, আমাকে যা বলার বলো, ঠিক আছে, কিন্তু নিজের সঙ্গে মিথ্যা বলো না। মন থেকে স্বীকার করে নাও তুমি তাকে আটকাতে চাওনি। তুমি আজই চাও তোমার বউ যেন তোমার ইস্তাম্বুলে অবশ্যই যায়। তাই এই নিয়ে দুশ্চিন্তা ছেড়ে দাও আর যাওয়ার প্রস্তুতি নাও। যাই হোক, বেশ ভালো ভদ্র হাসি খুশি স্বভাব চরিত্রের বউ তোমার। উফ! তার শেষ কথাটা শুনে জিহান হো হো করে হেসে ফেলছিল। হাম্মাদ ঠিকই বলছে, তার নিজের ভেতরের বিভ্রান্তি শেষ করে ফেলা দরকার। জিহান হায়ের তুরস্কে আশা নিয়ে চিন্তিত ছিল, কিন্তু অখুশি ছিল না। শেষ পর্যন্ত সে নিজের কাছে সত্যিটা বলে ফেলে। জিহান নিজের স্নায়ুর উপর কোনো মেয়ের হুকুম চালানো নিয়ে ভয় পায়, আর মেয়েটা হলো সেই সলমান মামুর মেয়ে। কিন্তু তার এমন ভাবা ঠিক না। সে মামুর উপর যেহেতু প্রতিশোধ নিতেই চায়, তাহলে তার বিরুদ্ধে মনে এত বিদ্বেষী বা কেন জমিয়ে রাখছে? আর হয়তো মেয়েটা নিজেও এই সম্পর্ক চাইছে না। জিহানের মনে পড়ল কিভাবে সে ওই ছেলেটার গাড়িতে উঠে পড়েছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যদি ইস্তাম্বুলে আসে তাহলে কোনো না কোনো দিন সে এই ব্যাপারে পরিষ্কার করিয়ে নেবে। আপাতত সে নিশ্চিন্ত হলো। অফিসে আধো অন্ধকার নেমে এসেছে। জানালার বাইরে সন্ধ্যা নেমে গেছে। হ্যাঁ এখনও একই ভঙ্গিতে বসে নিশ্চুপ চোখে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে। গাল বেয়ে গড়িয়ে পড়া অস্ত্রগুলো এখন শুকিয়ে আসছে। পাশে কোথাও ফোনের রিং বেজে চলেছে, কিন্তু সে ওদিকে খেয়ালই করছে না। সে একজন মানুষকে দেখছে যে তার সঙ্গে কথা বলছে, খুব সংক্ষিপ্ত নিজের গল্প বলতে বলতে। সে উঠে গিয়ে আবার কফি বানিয়ে আছে। অবসরে তো সে বসতেই পারে না, হায়া ওকে জানে। কিন্তু আজ যখন ভিডিও চালু হতেই সে দেখল বিবেকাদার সাদা প্রাসাদে অবস্থিত আব্দুর রহমান পাশার ঘরে কম্পিউটার চেয়ারে জিহান বসে আছে। তার মনে হলো
সে এই মানুষটাকে চেনে না, জানে না। সে ভিডিওতে ARP এর ঘরে রয়েছে। সে কি করছে? কিন্তু ধীরে ধীরে যখন সে শুনতে থাকলো, তার স্নায়ুগুলো আসর হয়ে গেল। শুরুতেই হায়া ধাক্কা খেল, তারপর তার রাগ উঠল, কিন্তু সেটা এমন রাগ যা বুদ্ধিদীপ্ত দাবার চালে প্রতিপক্ষের কাছে হেরে গেলে উঠে আসে। তারপর সেই রাগের জায়গায় নিল দুঃখ। প্রথমবার তার উপলব্ধি হলো, যতক্ষণ না পর্যন্ত মানুষ অন্যের জায়গায় গিয়ে দাঁড়াতে না পারে, ততক্ষণ পর্যন্ত তার পুরো কথা বোঝা যায় না। টেলিফোনের রিং এখনও বেজে চলেছে। সে হাত বাড়িয়ে ভিডিওটা ঠিক সেই জায়গায় থামিয়ে দিল। ভিডিওর অর্ধেকও হয়নি এখনও। আর এখনও পর্যন্ত জিহান সেই লোকটার কথা বলেনি, যার মুখে হায়া কফি ছড়িয়ে দিয়েছিল। যদি সত্যিই সেই গরিব রেস্টুরেন্ট মালিক জিহানি আব্দুর রহমান পাশা হয়, তাহলে আয়েশে আর বাহারে পরিচিত সেই আব্দুর রহমান পাশা বেচারাকে ছিল, যার উপর হায়া কফি ঢেলে দিয়েছিল, আর যাকে জিহানের সঙ্গে প্যান্ট্রিতে দেখেছিল সে কে? কিন্তু 1 মিনিট হায় কপালের দুই পাশে 2 আঙুল দিয়ে চেপে ধরে ভাবতে চেষ্টা করলো, তাকে কে বলেছিল? লোকটা আব্দুর রহমান? কেউ না। আন্নের সঙ্গে তার ছবি দেখে সে নিজেই মনে করে নিয়েছিল লোকটা আব্দুর রহমান। তখন তো সে জানতই না আন্নের আরেকটা ছেলে আছে, তার আসল ছেলে, হারিয়ে যাওয়া ছেলে। সে বহু বছর আগে আতালার ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সেই তো তাদের হারিয়ে যাওয়া ছেলে। তাই তো তার ছবি সারা ঘরে ঝোলানো ছিল। পাশাবে, মিস্টার পাশা, এই নামেই তো জিহান তাকে রেস্টুরেন্টে ডাকছিল। হ্যাঁ, তখন ওদের কথা শুনছিল। আব্দুর রহমান পাশা আর পাশাবি দুজন আলাদা লোক। ফোন বেজে চলেছে। সে বিরক্ত হয়ে টেবিলে রাখা ফোনটার দিকে তাকালো। আব্বার সেক্রেটারিকে তো সে বলেছে তাকে যেন বিরক্ত না করে, কিন্তু কে শুনি কার কথা? সে রিসিভার তুলল। জি ম্যাডাম, ওয়ালিদ সাহেব আপনার সঙ্গে দেখা করতে চান। খুব জোর করে বলছেন, ওনাকে পাঠিয়ে দিন। সে বিরক্তি চাপা নিয়ে বলল এবং ফোন রেখে দিল। শুধু এই ফালতু লোকটার কারণেই তার চরিত্র জিহানের চোখে সন্দেহজনক হয়ে রয়ে গিয়েছে। শুধু তাই না, সে কোম্পানির সঙ্গেও বিশ্বস্ত আচরণ করেনি। আজ সে ওকে ভালো করে বুঝিয়ে দেবে। সে অফিসের দরজা তালা খুলল, নিকাবের লম্বা অংশ মাথার পেছনে বেঁধে নিল, তারপর ল্যাপটপ বন্ধ করে ফ্ল্যাশ ড্রাইভটা আবার কৌটোয় রেখে দিল। বাকিটা ভিডিও সে বাসায় গিয়ে দেখবে। তাছাড়া সন্ধ্যাও তো হয়ে এসেছে, সময় কেটে গেছে বুঝতেই পারেনি। এখনও তার স্নায়ু অবশ। দরজা খুলে ওয়ালিদ লম্বা লম্বা পা ফেলে ভেতরে ঢুকলো। সব সময়ের মতো তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি লেগে আছে। হায় চেয়ারে হেলান দিয়ে 2 কোণের টেবিলে রেখে তাকে ভেতরে আসতে দেখল। কেমন আছেন ম্যাডাম এমডি? সামনে থাকা চেয়ার টেনে বসতে বসতে ওয়ালিদ বলছিল, আপনি বলুন, কি কাজ? সে রুক্ষ কণ্ঠে জিজ্ঞেস করল। সেই রাত আবারও মনে পড়ে গেল। জিহান তার সম্পর্কে কি ভাবছে। উফ, কাল বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে আমরা আপনার বিরুদ্ধে প্রস্তাব আছি। ওয়ালিদ সেই গায়ে জ্বালা ধারানো হাসি ঠোঁটে নিয়ে বলতে বলতে টেবিল থেকে পেপার ওয়ার তুলে আঙুলের ফাঁকে ঘোরাতে লাগলো। কিসের প্রস্তাব? আপনি তো জানেন, সব ডিরেক্টর একজোট হয়ে যদি এমডির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে, তাহলে এমডিকে সরিয়ে দেওয়া হয়। হায়া চুপচাপ ওয়ালির দিকে তাকিয়ে রইল। মনে হলো ওয়ালি যেন নতুন নতুন কোম্পানির ল পড়ে এসেছে। না হলে এই বুদ্ধিটা তার মাথায় প্রথম দিনই আসা উচিত ছিল। কাল আপনি এই অফিসের বাইরে থাকবেন। আমার আফসোস হচ্ছে, কিন্তু আমরা আপনাকে অনেক সহ্য করেছি। আপনার মতো নারীদের জায়গা ঘরে বা মাদ্রাসায় এখানে নয়। হ্যাঁ, এখনও ঠোঁট কামড়ে তার দিকে তাকিয়ে রইল। আপনি এক কাজ করুন, আপনার জরুরি জিনিসপত্র গুছিয়ে নিন। শেষ পর্যন্ত কাল তো আপনাকে এই জায়গা ছেড়ে যেতেই হবে। আমি শুধু এটা জানাতে এসেছিলাম। সে বিজয়ীর ভঙ্গিতে বলে উঠে দাঁড়ালো। বসুন। হায়ামন কর্তৃত্ব নিয়ে আঙুল দিয়ে ইশারা করলো যে
ওয়ালিদ অবচেতনে আবার বসে পড়ল। এখন আমার কথা শুনুন। দুই হাতের মুঠো টেবিলে রেখে চেয়ারটা একটু সামনে টেনে আনলো। আমি মঙ্গলবার হেড আর্কিটেক্টের সঙ্গে আপনার কথোপকথন রেকর্ড করেছি, শুনতে চান? ওয়ালিদের মুখের ভাব অস্পষ্ট হয়ে গেল। সে ভুরু তুলল। কোন কথোপকথন? কিছু জানেন না? এমন ভাব করলে আপনার কোনো লাভ হবে না। আমি জানি ট্রেড সেন্টারের প্রজেক্ট প্লেনে আপনার কথায় আর্কিটেক্ট গড়বড় করেছিল। শুধু তাই নয়, যে কোম্পানি প্রজেক্টটা পেয়েছে তাদের মালিকদের সঙ্গে আপনার গভীর যোগাযোগ আছে। এগুলো সব আপনার নিজের বলা কথা। আমার কাছে প্রমাণ আছে। কথা বলছে আর ওয়ালিদের ঠোঁট চেপে যাচ্ছে। পুরো টান টান হয়ে উঠেছে। অডিও কখনো কোনো কিছুর প্রমাণ হতে পারে না ম্যাডাম। আমাকে আদালতে কাউকে কিছু দেখাতে হবে না। আমার কেবল আব্বাকে সব কিছু জানাতে হবে। এমনিতেও উনি এখন সুস্থ হয়ে উঠেছেন। এই সপ্তাহেই আবার অফিসে জয়েন করবেন। আজ আমি বাসায় গিয়ে যখন আপনাদের আসল চেহারা আব্বাকে দেখাবো, তখন উনি মেয়ের কথা এক নিমিষেই বিশ্বাস করবেন। আমাদের কোম্পানির ল অনুযায়ী আমার বিশ্বাসঘাতকতা প্রমাণ হয়ে গেলে শুধু আপনার শেয়ারগুলো ফ্রিজ হয়ে যাবে তাই নয়, বরং আব্বাকে আপনিও জানেন যারা তার সঙ্গে প্রতারণা করে তাদের তিনি সহজে ছাড়েন না। আপনাকে তিনি রাস্তায় নামিয়ে ছাড়বেন। ওয়ালিদের মুখ লাল হয়ে ওঠে। আমি তোমাকে মেরেই ফেলবো। সে রাগে গর্জে ওঠে। আমি কোম্পানির সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। তুমি যদি তোমার বাবাকে কোনো উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করো, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। হালকা হাসি নিয়ে মাথা উঁচু করে ওয়ালিদের দিকে তাকালো। ওয়ালিদও কাউকে দেখে ভয় পায়। আমি দেখে নেব তোমাকে। আগুনের দৃষ্টিতে তাকিয়ে ঘুরে দ্রুত পায়ে বাইরে চলে গেল ওয়ালিদ। এই লোকটাকে বুঝিয়ে বলার জন্য তার সঙ্গে বসেছিল। আর এই একটা কাজই তাকে জিহানের চোখে সন্দেহজনক বানিয়ে দিয়েছে। জিহানের সঙ্গে যখন দেখা হবে, প্রথমেই সে এই বিষয়টা পরিষ্কার করবে। জিহান হঠাৎ চমকে ওঠে। এই ভিডিও তো সে লকার থেকে 1 মাস আগে বের করেছে। এইসব কথা তো এখন পুরনো। জিহান এখন কোথায়? পিঙ্কি তাকে পাজল বক্সটা দিতে বলেছিল। যতদিনে এটা খুলতে পারবে ততদিনে জিহান হয়তো এই দুনিয়াতে থাকবে না। না না, পিকে এমনি বলেছে নিশ্চয়ই। মাথা ঝাঁকালো। সে জিহানকে খুঁজে বের করবে। তাকে সে কোথাও না কোথাও অবশ্যই পেয়ে যাবে। সে মোবাইল বের করলো। সকাল থেকে সাইলেন্ট মোড অন ছিল। আর আম্মার অনেকগুলো মিসড কল আর মেসেজ জমে গেছে। সে মেসেজগুলো খুলল। আম্মা লিখেছেন আব্বার গাড়ি আর ড্রাইভার তার দরকার, তাই অফিস থেকে ফোন করে দুটোই নিয়ে নিয়েছেন। আরেকটা মেসেজ লিখেছেন তিনি জাফরকে গাড়ির সাথে দিয়ে পাঠাচ্ছেন। সে হায়াকে বাসা পর্যন্ত পৌঁছে দেবে। অন্তত গাড়ি পাঠিয়ে জাফরকে আবার ফেরত যেতে বললেই পারতেন আম্মা। জেঠু আবার চাকর ধার নিয়ে আবার উপকারের বোঝা কাঁধে নেবার কী দরকার ছিল? সে অকারণে বিরক্ত বোধ করল। যাই হোক, সে আবার মাথা ঝাঁকিয়ে ফোন বুক থেকে আয়েশের বাড়ির নাম্বার বের করে ডায়াল করলো। কোনো উত্তর নেই। তারপর সে হালিমা আন্টির নাম্বার ডায়াল করলো। তার কাছ থেকে সে গ্র্যান্ড হোটেলের নাম্বার ঠিকই পাবে। জিহান সেখানেই আছে। হ্যালো। মলিন কিন্তু সুরেলা কণ্ঠস্বর শুনেই এক অদ্ভুত আনন্দ ও আশ্চর্যের অনুভূতি হলো। বাহারে, আমি বলছি। ও তুমি কোথায় চলে গিয়েছিলে? সে যেন ভীষণ ক্লান্ত ও দুঃখী। আমি দেশে আমার বাড়িতে ফিরে এসেছিলাম, কিন্তু তুমি? আমি শুনেছিলাম তোমরা দেশ ছেড়ে চলে গিয়েছ। সবাই চলে গেছে, আমি যাইনি। আমি একা থেকে গেছি। বাহারে যেন কান্না বেছা কণ্ঠে বলছে। আয়েশে নেই, আন্নে নেই, কেউ নেই, সবাই চলে গেছে। আব্দুর রহমান, সে কোথায়? কণ্ঠ কেঁপে ওঠে। সে আজ সকালে এসেছিল, আমাকে অনেক বকাবকি করে গেল। বলল সে চলে যাচ্ছে, আর এও বলল যে আর কখনো আমার সঙ্গে দেখা করতে আসবে না। কোথায় কোথায় গেছে সে? হঠাৎ অনেক পানি এসে চোখের কোণে জমা হলো। আমি জানি না,
কিন্তু সে বলেছিল আসার কয়েকদিন আগে তোমাকে সব বলে দিয়েছে সে কোথায় যাবে। তুমি জানো হায়া? না। হায়া অবাক হয়ে বলছিল, আমাকে তো কিছুই বলে যায়নি। হায়া হাত দিয়ে চোখ মুছে নিল। তুমি চিন্তা করো না বাহারে, আমি তো আগামী সপ্তাহেই তুরস্কে যাচ্ছি। ক্লিয়ারেন্সের কাজ আছে, তখন তুমি আর আমি একসঙ্গে ওকে খুঁজে বের করব। আমরা অবশ্যই ওকে খুঁজে বের করব। তুমি আমার যাওয়া পর্যন্ত ওখানেই থাকবে তো? আমি জানি না, আমি কিছুই জানি না। বাহারে যেন গোটা দুনিয়ার সঙ্গেই অভিমান করছে। হায়া ফোন রেখে দিল। অনেকক্ষণ সে মাথা টেবিলে রেখে চোখ বন্ধ করে বসে রইল। তার মন শুধু একটা কথা দিয়ে আটকে রইল। জিহান তাকে যাওয়ার আগে বলেনি সে কোথায় যাচ্ছে, তাহলে বাহারেকে কেন বলেছে? যে হায়ের জানা আছে ভিডিও তো পুরনো, কিন্তু বাহারে তো কয়েকদিনের আগের কথা বলছে। তাহলে জিহান তাকে কখন বলেছে? যখন সে নিজের জিনিসপত্র গুছিয়ে উঠে দাঁড়ালো তখনও তার মাথা ভাবনায় এলোমেলো। সন্ধ্যা পেরিয়ে গেছে, সবাই চলে গেছে। সে বোধহয় একা রয়ে গেছে। লিফটে চড়তে যাবে এমন সময় ফুরকান জেঠিও সঙ্গে সঙ্গে লিফটে ঢুকলেন। আপনি এখনও এখানে? তাকে দেখে সে একটু অবাক হলো। হ্যাঁ, কিছু কাগজ নিতে এসেছিলাম। তিনি আগের মতোই শীতল নির্লিপ্ত ভঙ্গিতে বলছিলেন। দুজনের মাঝে এখনও টানাপোড়ন আর সম্পর্কের শীতলতার দেয়াল দাঁড়িয়ে আছে। আমারও তার আম্মার ওপর রাগ হলো। কি দরকার ছিল জাফরকে ডাকিয়ে পাঠানোর? সে তো গাড়ি রেখে চলে যেতে পারত। সে নিজে ড্রাইভ করত। ওদের উপকারের ঋণ এত জরুরি ছিল? আর জিহান তাকে কখন বলেছিল কোথায় যাচ্ছে? লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে থামলে সে পেছনে সরে জেঠুকে আগে বের হতে দিল। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে বাইরে বের হলো। জিহান কখন বলেছিল? দোলনায় বসা সেই রাতে, নাকি হাসপাতালে যখন দুজন আব্বার সঙ্গে ছিল? অথবা আমার কথা শোনো ওয়ালিদ। কে জানি কোথা থেকে সামনে এসে পড়ল। হায়া অবচেতনে এক পা পিছিয়ে গেল। লবি ফাঁকা, শুধু কাচের দরজার ধারে দাঁড়ানো গার্ড আছে, আর সে এক পৃষ্ঠে ওদের দেখছে। কি হয়েছে? যদি তুমি সুলেমান আঙ্কেলকে কিছু বলতে চাও তাহলে আমি তোমার সঙ্গে খুব খারাপ আচরণ করব। আঙুল তুলে হুমকির সুরে ওয়ালিদ তাকে সাবধান করল। হায় বিরক্ত চোখে ওর দিকে তাকালো। এই ধরনের হুমকি অন্য কাউকে দাও। আমি বাসায় যাচ্ছি, আর আমি আব্বাকে সব পরিষ্কার বলে দেব। তুমি যা ইচ্ছে করো। নিজের সব হতাশা উগড়ে দিয়ে সে তার পাশ কাটিয়ে চলে গেল। ওয়ালিদ কিছু না বলে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে তার ডান দিক ধরে আগে বেরিয়ে গেল। হায়া গার্ডকে দৈনন্দিন নির্দেশনা দিয়ে বাইরে নামার সিঁড়ি বেয়ে নামতে লাগলো। বাইরে আকাশ নীলচে অন্ধকারে ঢেকে যাচ্ছে। সে এখনও জিহানের কথাই ভাবছে। সে কোথায় যাবে? তাকে কখন বলেছে? সিঁড়ি থেকে নেমে পাশের পার্কিংয়ের দিকে হাঁটতে লাগলো। তার গাড়িটা অন্য পাশে রয়েছে। ওখানে পৌঁছাতে হলে তাকে লম্বা চওড়া পথটা কয়েক পা হেঁটেই যেতে হবে। সে খুব বেখেয়ালে হাঁটতে লাগলো। যদি জিহান বলে থাকে সে হায়কে বলেছে, তাহলে জিহান বলেছেই। সে সরাসরি কোনো কথা বলে না, তার প্রতিটা কথাই ধাঁধা। তাহলে ঠিক কখন বলেছে? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে মাথায় জোর দিয়ে মনে করার চেষ্টা করতে লাগলো। দূরে কেউ যেন তাকে ডাকছে, তার নাম ধরে বারবার ডাকছে। সে এতটাই নিজের ভেতরের ভাবনায় ডুবে আছে যে ডাক শুনতেই পেল না। তার পেছন থেকে তীব্র আলো এসে পড়ল, সাথে টায়ারের শব্দ হলো। হঠাৎ যেন স্বপ্ন থেকে জেগে ওঠে সে। চমকে ঘুরে দাঁড়ালো। ওয়ালিদের গাড়ি, আর ওয়ালিদ প্রচণ্ড গতিতে গাড়িটা সেই পথে চালিয়ে নিয়ে আসছে হায়কে পিষে ফেলার জন্য। ওয়ালিদ থামো বলার মতো একটা আর্তনাদ পর্যন্ত তার ঠোঁট থেকে বেরোতে পারল না। নিঃশ্বাস থেমে গেল, সাথে সাথে পুরো শরীর অবশ হয়ে গেল। সে নড়তেও পারল না। তীব্র হেডলাইট ঠিক সামনে চলে এসেছে, আর সে কেবল দুই বাহু তুলে মুখ ঢেকে নিতে পারল আত্মরক্ষার জন্য। পরের মুহূর্তেই
প্রচণ্ড একটা ধাক্কা তাকে রাস্তার উল্টো দিকে ছিটকে ফেল। ঘাড়ি ঝনঝনাঝন শব্দ তুলে সামনে এগিয়ে এলো। হোটেল গ্র্যান্ডের ওপরের তলার সেই বিলাসবহুল পাওয়ার অফিসে পারফিউমের গ্রানের সঙ্গে সিগারেটের তীব্র গন্ধ মিশে রয়েছে। জিহান রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসে ল্যাপটপে হোটেলের রেকর্ড দেখছে। পাশে রাখা আশ্রিতে আঁচলা সিগারেটের টুকরো আর ছাইয়ে পুরো ভরে গেছে। এটাই তার একমাত্র খারাপ অভ্যাস, যা সে চাইলেও কখনো ছাড়তে পারেনি। তার অনুপস্থিতিতে হোটেল দেখাশোনা করতেন ওসমান সাব্বির। তিনি খুব ভালো ও সৎ মানুষ। তার ছেলে সাবিরও হোটেলে কাজ করে, কিন্তু জিহানের সর্বদা চেষ্টা থাকে ছেলেটিকে প্রশাসনিক বিষয়গুলো থেকে দূরে রাখা। সাবির কিছুটা দায়িত্বহীন এবং স্বভাবে লোভী। ওসমান সাব্বির কাল পাকিস্তানে যাচ্ছেন, তাই তার অনুপস্থিতিতে সাফিরকে একটু কড়া নিয়ন্ত্রণে রাখতে হবে। কালই ওসমান সাব্বির পাকিস্তানে যাচ্ছেন। ডকুমেন্টস দেখতে দেখতে সে হঠাৎ থমকে গেল। ওসমান সাব্বির কাল পাকিস্তান যাচ্ছেন এবং খুব শীঘ্রই তার ফিরে আসার কথাও আছে। তাহলে কি ঠিক সেই তারিখগুলোর মধ্যেই তিনি ফিরবেন, যেদিন পাকিস্তান থেকে দুজন এক্সচেঞ্জ স্টুডেন্ট হায়া সোলেমান ও খাদিজা রানা ইস্তাম্বুলে আসবে? কিছুক্ষণ শেষ হতো এই ভাবনাতেই ডুবে রইল। তারপর মোবাইল তুলে দেখল আর ইমেলগুলো মেলবক্সে থাকা ক্লোনের কারণে তার কাছে নিয়মিত পৌঁছে যায়। সে আজকের মেলগুলো চেক করল। সর্বশেষ ইমেলটি হার টিকেটের কপি এবং ড্রম অ্যালার্টের জন্য পূরণ করা ইলেকট্রনিক ফর্ম। এই ইমেলটি জিহান সকালে পেয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে পড়তে পারেনি। এখন পড়ে তার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। স্মোকিং, ড্রিঙ্কিং সব করি, ভীষণ চক্রাটে, পাগল মেয়ে। কী লিখে সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়ের লোকদের পাঠাচ্ছে। ওদের সত্যিই এখন তাকে রীতিমতো দাঙ্গা মারামারি করা রুমমেটদের সঙ্গে রাখা উচিত। সেই হাসি মুখে বজায় রেখে জিহান মাথা নেড়ে টিকিটের মিলটি খুলল। 5ই ফেব্রুয়ারি ওই দুজন মেয়েরই ফ্লাইট। এখনও পুরো 2 সপ্তাহ বাকি। তার এখন কি করা উচিত? অবশেষে একটি সিদ্ধান্তে পৌঁছে সে ফোন তুলে ওসমান সাহেবের এক্সটেনশনে ডায়াল করল। হ্যালো ওসমান বে, আপনি ফিরবেন কবে? জিহান কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল কথা জিজ্ঞেস করে। অকারণ দীর্ঘ ভূমিকা সে পছন্দ করে না। 15-20 দিনের মধ্যে। কেন? 15 না, 20। 8 ফেব্রুয়ারি ফ্লাইট। আপনি হিসাব করলেই বুঝবেন আনুমানিক। মনে হলো তিনিও গণনা শুরু করেছেন। আপনি কি এতিহাদ এয়ারলাইন্স থেকে 5ই ফেব্রুয়ারি ফ্লাইট নিতে পারবেন? আসলে ছোট একটা সমস্যা আছে। আমার এক বন্ধুর বোন আর তার বান্ধবী নিয়ে তারা ইস্তাম্বুলে আসছে। তারপর সংক্ষেপে জিহান বুঝিয়ে বলল যে তাদের মধ্যে কিছু পারিবারিক মতানৈক্য আছে। সে এই 2 মেয়েকে নিয়ে চিন্তিত। প্রথমবার ইস্তাম্বুলে আসছে বলে যেন কোনো সমস্যায় না পড়ে। তাই সে চায় ওসমান সাব্বির তাদের সঙ্গে নিজের পরিচয় করিয়ে নিক, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তিনি সঙ্গে সঙ্গে আব্দুর রহমানকে খবর দিতে পারেন। কিন্তু অবশ্যই তার নাম কখনোই সামনে আসা যাবে না। ওটা প্রবল ইগোর বিষয়। স্বাভাবিকভাবেই ওসমান সাব্বির সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। ফোন রাখার পর জিহান আগের চেয়ে অনেক বেশি নিশ্চিন্ত বোধ করল। হায়া কখন জিহান কিংবা মাম্মির সঙ্গে যোগাযোগ করবে বলা যায় না। এই সময়ের মধ্যে যেন কোথাও কোনো ঝামেলায় না পড়ে। হায়া তার স্ত্রী, তার দায়িত্ব। আর যদি সে জেনে ফেলেও যে ওসমান সাব্বির এসব ব্যবস্থা আব্দুর রহমান পাশার কথা করেছেন, তবু সে কখনোই জানতে পারবে না আব্দুর রহমান পাশা কি। অবশ্য জানবেই বা কীভাবে? আব্দুর রহমান পাশা এবং আব্দুর রহিম পাশা দুজনেই হাবিব পাশার প্রথম স্ত্রীর সন্তান। হাবিব পাশা ছিলেন মধ্যম পর্যায়ের ভারতীয় ব্যবসায়ী। কিছু বিশেষ কারণে তিনি বহু বছর আগে প্রথম স্ত্রী ও 2 ছেলেকে ফেলে রেখে ইস্তাম্বুলে চলে এসেছেন। তুরস্কে এসে তিনি আম্মাতলা নামের এক মহিলাকে বিয়ে করেন।
এবং এরপর সম্পূর্ণভাবে এখানকার মানুষ হয়ে যান। তাদের একমাত্র সন্তান তাইয়েব হাবিব পাশা, সেই সুপরিচিত পাশা বে। আরবিতে ও উর্দুর যেসব নামের শেষে বে বা নুব থাকে, তুর্কি ভাষায় তা বাদ দিলে তার স্থলে পি বা পি বসায়। যেমন আরব, আরব, জয়নব, জয়নব, তাইয়েব, তাইয়েব। অর্থাৎ বি আর পি এর ফারাক। তবে আমরা এখানে তাকে তাইয়েব হিসেবেই লিখব। বেবেকাতা দ্বীপে আমাতুল্লাহ পৈতৃক বাড়িটি হল অটোম্যান স্থাপত্যশৈলীর সাদা রঙের একটি প্রাসাদ। তাইয়েব হাবিব তখনও ছোট। ওই সময় হাবিব পাশা মারা যান। এরপর আমাতুল্লাহ ছেলেকে নিয়ে আনাতেলিয়ার একটি গ্রামে চলে যান, যেখানে তাদের আত্মীয় স্বজন বাস করে। সেজন্য ওই সাদা প্রাসাদটি তালাবদ্ধ হয়ে পড়ে। অনেক বছর ধরেই তা বন্ধ ছিল। তাইয়েব যৌবনের দোরগোড়ায় পৌঁছে রোজগারের খোঁজে চলে এলো আদালারে, শেহজাদাদের দ্বীপপুঞ্জে। সে পুরনো প্রাসাদটি খুলে রাজপুত্রের মতো জীবনযাপনের স্বপ্ন নিয়ে বেবেকাতায় বসবাস শুরু করল। দূরে আনাতালিয়ার সেই ছোট্ট গ্রামে তাইয়েব পাশার সহজ সরল মা তার ছেলে আদালারে কেমন পরিবেশে মিশেছে সে সম্পর্কে কিছুই জানতেন না। আমাতুল্লাহ অনেকবার চেয়েছেন ছেলের কাছে বেবেকাতায় চলে আসতে, কিন্তু তাইয়েব পাশা কখনো তা হতে দেয়নি। তার মাই তার দুর্বলতা। সে তাকে সীমাহীন ভালোবাসে এবং খুব ভালো করেই জানি যেদিন তার মা জানতে পারবে ছেলে মাফিয়া চক্রের অংশ হয়ে গেছে, সেদিনই তিনি দুঃখে মৃত্যুবরণ করবেন। তুর্কি ড্রাগ ও অস্ত্রোপচার মাফিয়া হলো সম্পূর্ণ এক স্বতন্ত্র জগৎ। ব্রিটেনে পৌঁছানো 80% মাদকই তুরস্ক হয়ে যায়। তবে আদালার এর মাফিয়া ইতালীয় বা সিসিলিয়ান মাফিয়ার মতো নয়। ইতালিয়ান মাফিয়া পরিবারগুলো সুসংগঠিত ব্যবস্থা নিয়ে নির্দিষ্ট এলাকায় কাজ করে। তাদের মধ্যে সৈন্যদলের মতো পদোন্নতি, শৃঙ্খলাবদ্ধ কাঠামো প্রচলিত। এই ধরনের মাফিয়া পরিবারকে ট্র্যাক করা ও আটক করা পুলিশের জন্য তুলনামূলক সহজ। যদি ইতালিয়ান কিংবা সিসিলিয়ান মাফিয়া পরিবারের কোনো সদস্যদের কোনো কিছু হয়েও যায়, তবুও পরিবার ওখানেই থাকে এবং নিজেদের কাজ চালিয়ে যায়। কিন্তু তুর্কি মাফিয়া হলো ভিন্ন ধরনের। রাশিয়ার নিকটবর্তী হয় তার রুশ মাফিয়ার ধাঁচে কাজকর্ম করে। রুশ মাফিয়া পরিবারগুলো এক এলাকায় হঠাৎ মাথা চাড়া দিয়ে কাজ শুরু করে, কয়েকদিন তৎপরতা চালিয়ে আবার গায়েব হয়ে যায়। কিছুদিন পর ভিন্ন পরিচয়ে অন্য কোথায় আবার নতুন নেটওয়ার্ক তৈরি করে। পুলিশের পক্ষে তাদের ধরা প্রায় অসম্ভব। ইতালিয়ান মাফিয়াদের মতো তারা প্রাচীন ধরনের অপরাধ নয়, বরং আধুনিক অপরাধ, যেমন সাইবার ক্রাইম, জাল কোম্পানি, ক্রেডিট কার্ড জালিয়াতি, পাচার, এসবেই বেশি যুক্ত। গ্রিস থেকে তুরস্ক ও ইরানের রাস্তা ধরে এশিয়ার দেশগুলো, বিশেষত পাকিস্তানের বড় আকারের অস্ত্র চোরাচালান হয়। পরে এই অস্ত্রই সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর যোগ্য এজেন্টরা ওইসব মাফিয়া পরিবারে পেনিট্রেট করতে বাধ্য হয়। এই পরিবারগুলোর ভেতরে ঢুকে তাদের আস্থা অর্জন করে তাদের চালান সম্পর্কে খবরদারি করার তাদের কাজ। কেউ জানে না কারা সত্যিকারের মাফিয়া পরিবারের সদস্য আর কারা অন্য দেশের গুপ্তচর। এই মাফিয়া পরিবারে নিজের অবস্থান পাকা করার পর তাইয়েব প্রচুর অর্থ জোগাড় করেছে। সমুদ্র তটে একটি উঁচু হোটেল পর্যন্ত দাঁড় করিয়েছে। কিন্তু সে সেই সব মানুষের একজন যারা দরিদ্র পরিবেশে বড় হওয়ার পরে হঠাৎ সুযোগ পেয়ে নিজের অতীত ও হীনমন্যতা ঢাকতে পুরনো অভিজাতদের খোলস গায়ে চাপায়। অবশ্য এমন মানুষেরা খোলস গায়ে চাপানোর চেষ্টাই শুধু করতে থাকে, কারণ ফ্যাশন কেনা যায় কিন্তু স্টাইল কিনতে পাওয়া যায় না। এসব কারণে তাইয়ে ভাবি কাক ও হাঁসের মাঝখানে আটকা পড়ে যায়। এক উদ্ভট পাখির মতোই হয়ে রয়ে গিয়েছিল। দীর্ঘ সময় নিম্নবিত্ত পরিবেশে কাটানোর কারণে মানসিকভাবে আজও সে সেই শ্রেণীরই মানুষ যারা দরদাম করে জিনিস কেনে, রাস্তায় থাকা হোটেলের রাঁধুনির সঙ্গে বসে দেশের রাজনীতি নিয়ে আলাপ করে, এমনকি নিজ হোটেলেও
তাকে তার বিলাসবহুল অফিসে নয়, বরং রান্নাঘরেই বেশি সময় দেখা যায়। হোটেলটিকে সে কখনোই তার মাফিয়া কারবারের কেন্দ্র বানায়নি। সেখানে সে পরিচিত, ভদ্র, সম্মানিত একজন মানুষ হিসেবে। এই কারণে কর্মচারীরা তার সাথে খুব আনুষ্ঠানিক আচরণ করত। এই জায়গায় সে তার সেই কৃত্রিম অভিজাত্যের খোলস বারবার খুলে যেত। তখনই সে নিজেকে সবার কাছে পাশাবে নামে পরিচিত করতে শুরু করে। তুরস্কে সাধারণত লোককে প্রথমে নামে ডাকা হয়, কিন্তু আদালারে কারো নামের শেষ অংশ কিংবা পদবীর সঙ্গে মিস্টার যোগ করে ডাকা অহংকার বা আত্মগরিমার লক্ষণ হিসেবে ধরা হয়। কিন্তু তাইয়েব হাবিব কখনো বুঝতেই শেখেনি মানুষের মর্যাদা তার নামের আড়ম্বর বা উপাধিতে নয়, বরং তার নৈতিকতা ও চরিত্রে থাকে। তাইয়েব হাবিব বহুদিন তার মাফিয়া পরিবারের একজন স্বয়ংক্রিয় সদস্য হিসেবে কাজ করেছে, কিন্তু পরে আরও বেশি অর্থের লোভে সে জিহানের এজেন্সির সঙ্গে লেনদেন শুরু করে। অল্প সময়ের মধ্যেই সে তাদের চালের কুটি হয়ে যায়, কাজ করতে শুরু করে এবং নিজের সকল ক্ষমতা ব্যবহার করে তার একজন সহকারী এজেন্টকে নিজের সৎ ভাই পরিচয়ে নিজের পরিবারের মধ্যে পরিচিত করিয়ে দেয়। আব্দুর রহমান পাশা, এটা সত্যি তার সৎ ভাইয়ের নাম ছিল। জিহান সিকান্দার এই নাম ব্যবহার করে। আর যেহেতু এটি ইতালীয় মাফিয়ানা আর এখানে ম্যানমেড বা কাপো হয় না, তাই ওই রুশ মাফিয়ার ধাঁচের এই সংগঠন নিজের স্থান তৈরি করা খুব কঠিন হয়নি। টাকা হচ্ছে এই দুনিয়ার সব জটিল সমস্যার রেডিমেড সমাধান। জীবন ও সুখ ছাড়া বাকি সব কিছুই টাকা দিয়ে কেনা যায়। তাই হাবিব এবং আব্দুর রহমান পাশা এক চুক্তির অধীনে ভাইয়ের মতো কাজ করতে শুরু করল। তাইয়েব তাকে নিজের মায়ের কাছেও দেখা সাক্ষাতের জন্য নিয়ে এলো। আর জিহান খুব ভালো করেই জানে তার কোমল আচরণ আর মমতামাখা কথাই একজন সরল গ্রাম্য নারীর মন জয় করতে যথেষ্ট। আম্মাতুল্লাহ জিহানের ব্যাপারে শুধু এতটুকু জানেন যে এই যুবক তার ছেলের বন্ধু এবং সে তার ছেলের জীবন রক্ষা করেছে। এই উপকারের জন্য তিনি জিহানের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ তিনি বিবেকাদায় থাকতেন না। তাই হাবিব এই সব কিছু বলতে কোনো অস্বস্তি হতো না। সে পৃথিবীর সবাইকে মিথ্যে বলতে পারে, কিন্তু আন্নের কাছে কখনো মিথ্যে বলতে পারে না। হাবিব পাশার মৃত্যুর খবর পেয়ে তার দুই ছেলে ভারত থেকে তুরস্কে এসেছিল। অনেক বছর পেরিয়ে গেলেও আন্নি সেই দুই ছেলের মুখ ও গায়ের রং ভালো করে মনে রেখেছেন। তিনি জানেন আব্দুর রহমান তার স্বামীর ছেলে নয়, কিন্তু যখন তার ছেলে জেদ করে বলল এই বন্ধুকে ভাই হিসেবে পরিচয় করালে তারই সুবিধা হবে, তখন তিনি সেই কথাই ধরে রাখলেন। তার উপর আব্দুর রহমান এমন এক সন্তান যেমনটি তিনি নিজের ছেলে তাইয়েব হাবিবকে বানাতে চেয়েছিলেন। তার মূল্যবোধ, ভদ্রতা, আচরণ, দায়িত্ববোধ সবই একজন মায়ের গর্ব করার মতো। অনেক সময় ধরে এই তাইয়েব হাবিব ও আব্দুর রহমান বিবেকাদায় একসঙ্গে কাজ করেছে, কিন্তু তাইয়েব হাবিব এটা জানে না যে আব্দুর রহমান একজন ট্রিপল এজেন্ট। আদালারে নিজের পরিচয় পাকা করতে হলে তাকে তুর্কি গোয়েন্দা সংস্থার সহায়তা লাগবে, যাতে সবসময় গ্রেফতারের ভয় না হয়। বিনিময়ে সে মাফিয়া সম্পর্কিত তথ্য তুর্কিদের দেয়, আর তুর্কিদের দিক থেকে কোনো তথ্য পেলে সে আবার মাফিয়ার কাছে পৌঁছে দেয়। এইভাবেই সে একজন খাঁটি ট্রিপল এজেন্ট হয়ে উঠল। সে শুধু নিজের মূল এজেন্সির প্রতি বিশ্বস্ত। সে খুব পরিশ্রম করে তাসের ঘর দাঁড় করালো, আর খুব ভালোভাবেই জানি যেদিন সামান্য এক ফুয়ে এই তাসের ঘর ভেঙে যাবে, সেদিন তাকে নিজের প্রাণ বাঁচাতে তুর্কি ও মাফিয়া এই দুই দল থেকেই পালাতে হবে। কিন্তু ঝুঁকি ছাড়া কি কখনো কোনো জীবন হয়? অগোচরে সে তাইয়েব হাবিবের হোটেল গ্র্যান্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করলো। তার ব্যক্তিত্ব তাইয়েবের সম্পূর্ণ বিপরীত। কর্মচারীদের সঙ্গে ব্যবধান বজায় রাখা, তার মূল্য, শুট, চকচকে পাথর বসানো, সোনার আংটি আর চশমা সব কিছুই তাইয়েবের থেকে আলাদা, নিখুঁত, পরিপাটি। পাকিস্তানের দিক থেকে তার অনুমতি রয়েছে, চাইলে তুরস্কে বিয়ে করতে পারে। দেশে ফিরলে তার বউকে পাকিস্তানি নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু
সে এই ব্যাপারে কখনোই ভাবেনি। এরপর অনেকদিন তাইয়েব হাবিব হঠাৎ গ্রীষ্মে গ্রেফতার হয়ে যায়। এতে জিহানের কোনো দোষ নেই। হ্যাঁ, সে চাইলে অনেক কিছুই করতে পারত তাইয়েবকে ছাড়ানোর জন্য, কিন্তু করেনি, কারণ তার বসের নির্দেশ ছিল জিহান নীরবে নিজের কাজ করে যাবে এবং তাইয়েবকে তার অবস্থায় থাকতে দেবে। তাই সেও তাই করল। নিজস্ব সিদ্ধান্ত এখানে চালানোর অধিকার তার নেই। তাইয়েব বহুবার তার কাছে মেসেজ পাঠিয়েছে তাকে উদ্ধার করার জন্য কিছু করতে, কিন্তু জিহান কোনোটাতেই কর্ণপাত করেনি। তবে একটি অনুরোধ সে রেখেছে, সেটা হলো তাইয়েবের মা যেন কখনো জানতে না পারে তার ছেলে জেলে আছে। সেজন্য সবাইকে বলে দিল তার নিজেরও জানা নেই পাশাবে কোথায় আছে। এই কাজে জিহানের হাত থাকতে পারে এই কথা আন্নে কখনো চিন্তাও করেনি। তিনি নিজ চোখে দেখেছেন আব্দুর রহমান কত ভালোবাসত পাশাবেকে, তার জন্য কত টাকা নিঃসংকোচে ব্যয় করত। তাদের হোটেলের যে উন্নতি করেছে তা সম্পূর্ণই আব্দুর রহমানের অভিজ্ঞতা ও বিনিয়োগের কারণে, একথা তিনিও জানেন। তাহলে কিভাবে তিনি সন্দেহ করবেন জিহানের ওপর? তিনি শুধু খুব উদাসীন, খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। জিহানও আনের জন্য দুঃখিত হলো, কিন্তু সব কিছু ফেলে পাশাবিকে বাঁচিয়ে গ্রীষ্মে ছুটে যাওয়ার মতো কোনো নির্দেশ তার ওপরে নেই। তারপর আশপাশের সব জায়গায় সে বলতে শুরু করলো যে পাশাবে কাজের কারণে গ্রীষ্মে চলে গেছে। এই গ্রেফতারি সম্পূর্ণ গোপন রইল। তাই তার এই কথায় সবাই নিশ্চিন্ত হলো এবং সব কিছু স্বাভাবিকভাবেই চলতে লাগলো। তাইয়েব হাবিব চলে যাওয়ার পর হোটেলের নিয়ন্ত্রণ জিহানের হাতে চলে এলো। প্রথমে সে কর্মচারীদের নিয়ন্ত্রণ নেয়। মানুষ লোভ অথবা ভয়ের মাধ্যমেই নিয়ন্ত্রণে আসে। এভাবেই তাদের কাছ থেকে কাজ আদায় করিয়ে নেয়। যাকে লোভ থেকে অনুগত বানানো সম্ভব তাকে সে তেমনই করে নিল। আর তারপর প্রতিটি কর্মচারী জীবনের কালো অধ্যায়গুলো খুঁজে বের করতে লাগলো, যাতে তারা কখনো বাঁকা পথে হাঁটতে চাইলে সে মুহূর্তেই তাদের রশি টেনে ধরতে পারে। এখন সে হোটেল গ্রান্টের অখণ্ড মালিকের মতো হয়ে গেছে এবং আদালার এলাকাতেও একটি ভালো নামডাক তৈরি করে ফেলেছে। আর তারপর আন্নে যখন ফিরে এলেন তখন সেই দুই মেয়েও তার সঙ্গে চলে এলো। তারা ছিল আমাতুল্লাহ হাবিবের আত্মীয়র নাতনি। তাদের মা বাবা এক দুর্ঘটনায় মারা গেছে। গ্রামে তারাই আন্নের একমাত্র আত্মীয় স্বজন। বাবা মা মারা যাওয়ার পর তাদের একা গ্রামে থাকার কোনো চুক্তি নেই, তাই আম্মাতুল্লাহ তাদের সঙ্গে নিয়ে এলেন। জিহান আজও সেই দিনটি মনে করতে পারি যেদিন প্রথমবার এই দুইজন মেয়ের সঙ্গে তার দেখা হয়েছিল। আন্নে তাকে ফোনে জানিয়েছিল যে বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে এসেছেন। তখন সে হোটেলে ছিল। পরে যখন সে বাড়ি পৌঁছালো, নিঃশব্দে ভেতরে ঢুকে লাউঞ্জে বসে থাকা মেয়ে দুটিকে লক্ষ্য করল। একজন মাথায় স্কার্ফ পরা বড় মেয়ে, আর অন্যজন কোকড়ানো চুল পনিটেল বাঁধা বাচ্চা মেয়ে। ছোট মেয়েটি পানি খেয়ে গ্লাসটা নামিয়ে রাখতে বড় মেয়েটি দুঃখভরা ভঙ্গিতে মাথা নেড়ে বলছিল, বাহারে কুল, পানি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। মনে আছে আমাদের সেই ছোট্ট বাচ্চা মুরগিটা যেটা নিজের বাটির পানি ঠোঁটে নিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রথম শুকরিয়া আদায় করত, তারপর মাথা নামিয়ে দ্বিতীয় চুমুক দিত? ছোট মেয়েটি তার থেকেও বেশি আফসোস নিয়ে কপালে হাত ঠুকল। কিন্তু আয়েশে-কুল সে তো গলা উঁচু করত এই কারণে যাতে পানি তার খাদ্যনালীতে নিচে নেমে যায়। আমাকে বাবা নিজে বুঝিয়েছিলেন। তার বড় বোনের অজ্ঞতার যেন সে সত্যি মন খারাপ হল। তুমি কখনো ঠিক হবে না। বড় মেয়েটি গ্লাস তোলে রান্নাঘরের দিকে চলে গেল। যে ব্যক্তি লোভের দরজা আড়ালে দাঁড়িয়েছিল সে বাইরে বেরিয়ে সামনে এসে দাঁড়ালো। কোনো স্থায়ী গোপন এজেন্টের জন্য তার কভার ফ্যামিলিতে নতুন সদস্য যুক্ত হওয়া সাধারণত ভালো খবর নয়। সেও তাদের আগমনে খুব একটা বেশি খুশি হলো না। ছোট মেয়েটি শব্দ শুনে চমকে তার দিকে তাকালো। এরপর অজান্তেই তাকালো তার জুতোর দিকে। তার বাদামি সবুজ চোখে
বিস্ময় নেমে এলো। সত্যিই তারা গ্রাম্য মেয়ে, যারা জানে না ইস্তাম্বুলের উচ্চবিত্ত বাড়িগুলোতে জুতো পরে ঢোকা হয়। মারহাবা, তুমি কি আন্নের ছেলে? পরের মুহূর্তে বিস্ময় ভুলে গিয়ে কৌতূহলী দৃষ্টিতে বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে এলো তার সামনে। হ্যাঁ, আর তুমি? জিহান সামান্য ঝুঁকে এই ছোট মেয়েটির দিকে তাকালো। আমি বাহারি গুল, আনাতেলিয়ার বাহারি গুল। তার মানে গুলবাহার, তাই তো? জিহান ভুরু তুলল। তুরস্কে কখনোই গুল বা বাহার মিলে বাহারি গুল বলা হয় না, বরং গুলবাহার এই যৌগিক নামটাই ব্যবহৃত হয়। না, আমি বাহারি গুল, এটা ইরানি নাম। এর মানে হলো গোলাপের ফুলে আশা বসন্ত। জানো আমার এই নাম কেন? কেন? আমার আনাম, এর নাম ছিল আইগুল, মানে চাঁদের ফুল। আমার নানির নাম ঘুঞ্চিগুল, আর আমার বোনের নাম আয়েশেগুল, মানে চিরঞ্জীবী গোলাপ। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সে যেন মুখস্থ করা পাঠের মতো নিজের নামের কারণ ব্যাখ্যা করল, যা হয়তো শুধু ডাকনাম হিসেবেই রাখা হয়েছে। খুবই মজাদার। তুরস্কের সব ফুল যেন তোমাদের গোটা খানদানি আছে। তাহলে তোমার বাবার নাম কি? হয়তো ফুলকপি। জিহান মুচকে এসে বলতেই বাহারিগুলের চোখ বিস্ময় বড় হয়ে গেল। তারপর মুহূর্তের মধ্যেই তার চোখে দুষ্টমির ঝিলিক ফুটে উঠল এবং হেসে বলল, না, তার নাম ছিল গুফরান। বাহারিগুল? ঠিক সেই সময় তার বোন রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তাড়াতাড়ি নখ কেটে ফেলো। বড় বড় নখ বিড়ালের মানায়, ভালো মেয়েদের নয়। তারপর জিহানের দিকে চোখ পড়তেই সে গম্ভীরভাবে মারহাবা বলে সামনে এগিয়ে গেল। বাহারিগুল আফসোস ভরা দৃষ্টিতে বোনকে যেতে দেখল। তারপর জিহানের দিকে ফিরে ফিসফিস করে গোপন সুরে জানালো, কিছু মনে করো না, আমার বোন আত পাগল। বহুদিন পর, সেই দিনই বোধ হয় জিহান এত জোরে হাসছিল। সেই দিন থেকেই এই ছোট দুষ্ট বুদ্ধিমান মেয়েটির সঙ্গে জিহানের এক ধরনের অদৃশ্য বন্ধন গড়ে ওঠে। জিহান তার প্রতিটি কথায় হাসে না, খুব বেশি আপনভাবেও মেশে না, কিন্তু এই বাচ্চাটা যেন তাকে ভীষণ পছন্দ করে। সে যখন স্টাডি রুমে বসে কাজ করে, বাহারের পায়ের শব্দ না করে কাছে এসে বসে পড়ে। সকালে সে হোটেলে যাওয়ার জন্য প্রস্তুত হলে কখনো তার জুতা পলিশ করে এনে দেয়, কখনো চশমা পরিষ্কার করে দেয়। পরে জানা গেল এসব কাজে আসলে আয়েশি করে বা বাড়ির কাজের মেয়ে, কিন্তু বাহারিগুল কখনোই কাউকে সেই কর্তৃত্ব নিতে দেয়নি। সে তার বোনের চেয়ে সম্পূর্ণ আলাদা, একটু অন্য স্বভাবের। আয়েশে এমন মেয়ে নয়। সে কম কথা, শান্ত, গম্ভীর স্বভাবের এবং দূরত্ব বজায় রাখা এক ধরনের মেয়ে। তাদের মধ্যে কথাবার্তা হতো শুধু ডাইনিং টেবিলে বা হুটহাট দেখা হলে। কিন্তু খুব শুরু থেকেই জিহান অজান্তেই আয়েশের দিক থেকে এক ধরনের চাপা উদ্বেগবোধ করতে শুরু করল। আয়েশা সত্যিই বিশ্বাস করে সে তাইয়েব হাবিবের সৎ ভাই, কিন্তু যাই হোক, সে তো এখন এই বাড়ির আইনগত মালিক হয়ে গেছে। এই সাদা প্রসাদটি আন্নে আয়েশার নামে লিখে দিয়েছে এবং জিহান তাতে কোনো আপত্তি করেনি। আইন অনুযায়ী সে আন্নে এবং তাইয়েব হাবিবের আসল উত্তরাধিকারী। যদি কখনো আয়েশে হোটেলের ব্যাপারে হস্তক্ষেপ করতে শুরু করে, তাহলে জিহান কী করবে? 20 বছর বয়সী একটি মেয়ের কাছ থেকে এই ধরনের আশঙ্কা না করলেও পারে, কিন্তু জিহানের বিশ্বাস মানুষের কোনো ভরসা নেই, আর মানুষকে সে এমনিতেও বিশ্বাস করে না। তারপর কিছুদিন কেটে গেল এবং আয়েশের কানেও মানুষের কথাবার্তা পৌঁছাতে শুরু করল। আন্নি তো ইবাদতে নিমগ্ন, অত্যন্ত অসামাজিক স্বভাবের একজন নারী, তাই তার দিক থেকে জিহানের কোনো ভয় নেই। কিন্তু আয়েশে যখন অস্থির হয়ে ওঠে এবং একদিন সকালে জিহানকে বলল যে সন্ধ্যায় তার সঙ্গে কথা বলতে চায়, তখন জিহান ঠিক আছে বলে বেরিয়ে গেলেও মনে মনে বেশ চিন্তিত হয়ে গিয়েছিল।
তাসের বাড়ি ভেঙে পড়ার জন্য জড়ো হাওয়া সাধারণত সেখান থেকে আসে, যেখান থেকে এক মুহূর্তের জন্যও তা আশা করা যায় না। এখন তাকে এই মেয়েটিকে ভালোভাবে সামলাতে হবে, যাতে সে জিহানের কোনো সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়।